হ্যালো এভরিওয়ান, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি হাড় কাঁপানো ভৌতিক এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন জমজমাট একটি সত্যি ভৌতিক ঘটনা। আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা রেল স্টেশনের ঘটনা শুনতে চান। এর আগের যেই এপিসোডটি আমি আপলোড করেছি রেল স্টেশন টপিকটাকে নিয়ে, সেটাই আপনাদের অনেকটা ভালো রেসপন্স পেয়েছি এবং আপনারা রেল স্টেশনের ঘটনা শুনতে পছন্দ করেছেন। তাই আজকের এপিসোডে আপনাদের কথা ভেবে আরও একটি ঘটনা নিয়ে চলে এলাম। আজকের এই ঘটনায় আপনারা জানতে পারবেন একটি রেল স্টেশনের হকারের সম্বন্ধে। এই ঘটনা আপনাদেরকে ভয় পাওয়াবে। আজকের এপিসোডটাকে একদম প্রথম থেকে শেষ অবধি শুনতে থাকুন। ঘটনাটা বেশ বড় ঘটনা, আর আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করুন। আপনারা একদম প্রথমেই একটি ইমেল আইডি দেখতে পাবেন, ojanasotto15@gmail.com। এই ইমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে, সেখানে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি তো দেওয়াই রয়েছে। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠান। আপনাদের ঘটনাও এখানে পড়ে শোনানো হবে। শুরু করছি আজকের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন বিকাশ চূড়ামণি। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম বিকাশ। আমি তোমার অজানা সত্যের একজন অন্ধ ভক্ত। বেশ কয়েকদিন হলো আমি তোমার চ্যানেলের প্রতিটা ঘটনা আস্তে আস্তে শুনছি এবং সত্যি বলতে প্রতি বুধবার এবং শনিবারের রাতটা বেশ ভয় নিয়েই কাটছে। তোমার চ্যানেলটা আমার বেশ ভালো লাগলো। আমার জীবনেও একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা আমি আজ তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি তুমি ঘটনাটা পাঠ করে শোনাও আমি বেশ খুশি হব। বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। শুধু ঘটনায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মার্জনা করো আর একটু কারেকশন করে নিও। শুরু করছি ঘটনা। ঘটনাটা 2017 সালের। আমি এর ঠিক 2 বছর আগে ভুবনেশ্বরের একটি কোম্পানিতে চাকরি পেয়েছিলাম। আমার বাড়ি বাহাদুরপুরে। কৃষ্ণনগরের একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে আমার পড়াশোনা। বাবার থালা বাসনের ব্যবসা এবং আমার মা একজন গৃহবধূ। উচ্চ মাধ্যমিক পাশ করে ভালো করে কলেজে পড়াশুনো করে প্লেসমেন্টে চাকরি পাই। তারপর সেই কোম্পানিতে 1 বছর থাকার পর সেই কোম্পানি কুইট করে আমি আরও একটি কোম্পানিতে জয়েন করি, যেটার পোস্টিং পড়ে আমার ভুবনেশ্বরে। আমাকে চলে যেতে হয় সেখানে। এবার দাদা বুঝতেই পারছো, ভুবনেশ্বর থেকে বাহাদুরপুর ডেলি আপ ডাউন করা তো কখনোই সম্ভব নয়। তাই সেখানে একটা রুম ভাড়া নিয়ে আমি থাকা শুরু করি। যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি হওয়ায় মাইনেটাও বেশ ভালোই পেতাম, আর কাজটাও এতটা ইন্টারেস্টিং যে সবসময় করতে মন চাইতো। অফিসের মধ্যে অনেক কলিগরা আমরা মিলেমিশে কাজ করতাম। ওখানে বেশ আমরা সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকতাম। অফিসের পরে আনন্দ মজা আমাদের লেগেই থাকতো। মাঝে মধ্যেই ঘুরতে যাওয়া, এদিক ওদিক কোনো ক্যাফেতে গিয়ে বসা, আড্ডা মারা, এমন তো হতেই থাকতো। অনেক কটা বছর কেটে যায়, আমি বাড়ি ফিরিনি। আমি আমার ডেইলি লাইফ ভুবনেশ্বরেই কাটাই। মা বাবাকে নিয়মিত ফোন করা এবং তাদের খোঁজ নেওয়া সমস্ত কিছুই করতাম। কিন্তু যখন তারা আমাকে বলতো যে বাবা তোকে অনেক দিন ধরে দেখি না, একটু
একটু ছুটি নিয়ে কি আসা যায় না? আমি তাদেরকে মিথ্যে কথা বলতাম যে আসলে আমার অনেক কাজ রয়েছে, আমি এই মুহূর্তে বাড়ি ফিরতে পারবো না। এই বলে বলে অনেক কটা বছর কেটে যায়। আমার বাবা মা আশা নিয়েই থাকতো যে কবে একটু বাড়ি ফিরব। এমনই একদিন হঠাৎ করে আমার মা বিকেলের দিকে আমাকে ফোন করে এবং কাঁদতে কাঁদতে বলে যে আমার দিদার নাকি শরীরটা অনেক খারাপ, আজ আছে তো কাল নেই, মাঝে মধ্যেই নাকি ওনার শ্বাসকষ্ট হচ্ছে, আবার কখনো কখনো ঠিক হয়ে যাচ্ছে। ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তার এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমার মা আমাকে বলে, বাবা তুই যদি পারিস একটু ছুটি নিয়ে বাড়ি চলে আয়, নইলে হয়তো তুই তোর দিদাকে আর দেখতে পাবি না। এই খবর পাওয়ার পর আমি ভেতর থেকে ভেঙে পড়ি। এখানে বলে রাখি, আমার দিদার বাড়ি ছিল রেজিনগরে। আমার মায়ের বিয়ে হয়ে আসার পর দিদা আর দাদু ওইখানে একসঙ্গেই থাকত। আমার দাদুর হয়তো অনেকটা বয়স, তবে তার কাজকর্ম একদম জোয়ান ছেলেদের মতো। তার শরীরে এখনও যেন আগের মতোই শক্তি রয়েছে। বুঝতেই পারছো, গ্রামের মানুষ। মাঝে মধ্যে পয়সার সমস্যা হলে বা অন্য কিছু হলে আমার মা রেজিনগরে যেত দিদার বাড়িতে। তো যাই হোক, আমার মা কান্না করতে করতে এই কথাটাই বলে এবং আমার বেশ কষ্ট হয় দিদার কথা ভেবে, কারণ দিদা আমাকে ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ করেছে। মায়ের থেকে দিদার কাছেই আমি বেশি মানুষ হয়েছি। আমি অফিসে বসে অনেক কান্নাকাটি করি, বাকিরা আমাকে সান্ত্বনা দেয় এবং বসের কাছে গিয়ে এই ঘটনাটা আমি বলি। তিনি আমাকে অনেক দিনের ছুটি দেন এবং এই ছুটিটা পাওয়ার পর আমি বাড়ির পথে রওনা দিই। ট্রেন ধরে বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেল। তখন বাজে রাত 11টা। মা বলল, দিদা বাড়িতেই রয়েছি আমরা, তুই এখানে চলে আয়। তো মায়ের কথা শুনে আমি রেজিনগর স্টেশনে নামি। স্টেশনটা বড্ড অন্ধকার। এত বছর পেরিয়ে গেল, স্টেশনটা এখনো বদলায়নি। গোটা স্টেশন পুরো ফাঁকা, কিছু কুকুর শুয়ে রয়েছে, আর কেউ নেই। এমন সময় হঠাৎ করে জোরে বৃষ্টি হওয়া শুরু হলো। আমি দৌড়ে দৌড়ে শেডের তলায় গেলাম এবং এক জায়গায় আমি গিয়ে বসলাম। মনে মনে ভাবছি যে এত রাতে এরকম নির্জন স্টেশনে আমি আটকে গেলাম। কখন যে বাড়ি ফিরব, কখন যে বৃষ্টিটা কমবে কে জানে। তার ওপর আবার রাতের বেলা এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছে। চারিপাশে যে একটু খাবার দোকান পাবো সেইগুলোও সব বন্ধ। সেখানে বসে বসে আমি এই সবই ভাবছিলাম। এমন একটা সময় আমি যখন আমার বাম দিকটায় ঘুরে দেখি, আমি দেখি দূরে একজন লোক সিটে বসে আছে, তার হাতে কিছু প্যাকেট ঝুলছে। দেখে বুঝতে পারলাম লোকটি একজন হকার। সে ট্রেনে বাদাম, চিপস এইসব বিক্রি করে। আমি প্রথমে ভাবলাম যে লোকটার কাছে আমি যাই। এরম একা বসতে ইচ্ছে করছে না, গোটা স্টেশন পুরো ফাঁকা, অন্তত একটা গল্প করার লোক পাবো। যখনই আমি আমার সিট থেকে উঠে লোকটার কাছে যাব, এমন সময় হঠাৎ করে দেখি লোকটা নিজের জায়গা ছেড়ে উঠে এক লাফে রেল লাইনের ওপর গিয়ে পড়ল, আর ট্রেনটা সঙ্গে সঙ্গে সেই লোকটির ওপর দিয়ে বেরিয়ে গেল। এ আমি কি দেখলাম? কেন জানি সেই সময় আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি। লোকটাকে যে ডাকবো, আমি সেই ক্ষমতাও তখন হারিয়ে ফেলেছিলাম। আমার মনে কেমন যেন ভয় হচ্ছিল।
আমি সেখান থেকে উঠে রেল লাইনের দিকটায় যখন দেখি, আমি আরো চমকে যাই। এ কি, সেখানে তো কোনো দেহই নেই। তাহলে লোকটা গেল কোথায়? এমন সময় যখন 2 নম্বর প্ল্যাটফর্মের সোজাসুজি আমি তাকালাম, দেখি লোকটা একদম আমার সামনের 2 নম্বর প্ল্যাটফর্মের একটি সিটে বসে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। আমার কিছুক্ষণের জন্য মনে হয় যে যেই দৃশ্যটা আমি দেখলাম সেটা হয়তো আমার মনের ভুল। ওই লোকটা রেল লাইনটা সঠিক সময় পেরিয়ে হয়তো ওইখানকার সিটে গিয়ে বসেছে। এরপর আমি ওই লোকটাকে ডাকি এবং বলি, আচ্ছা কাকু, আপনি ওই দিকে গেলেন কেন? বেশ তো ছিলেন এই দিকটায়। ফালতু এরকম ট্রেন আসছে, তার মধ্যে এরকম রেল লাইন টপকে আপনি ওই প্ল্যাটফর্মে গেলেন, কি কারণটা কি? কেন নিজের জীবনে এরকম বিপদ ডেকে আনছেন? আচ্ছা বাদ দিন, বলছি 2টো বাদাম দেন না। সেই লোক কোনো সাড়া দেয় না। আমার দিকে কেমন যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে লোকটা। আমার কেমন যেন অস্বস্তি লাগে। আমি লোকটাকে বলে দিই, আচ্ছা কাকু, বলছি থাক, লাগবে না কোনো কিছু, আপনি বসেন ওখানে, আমি চলে যাব এখনই। এরপর আমি সেখানে অনেকক্ষণ বসেছিলাম। বৃষ্টি যেন কমারই নাম নিচ্ছে না। এমন সময় হঠাৎ করে দেখি ওই হকারটি উঠে দাঁড়িয়ে রয়েছে এবং হেঁটে হেঁটে আবার সামনের দিকে আসছে। দাদা, তুমি বিশ্বাস করবে না, তার হাঁটার ধরনটা বড্ড অদ্ভুত ছিল। কেমন যেন হাত পা বেঁকিয়ে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমার প্রথমে মনে হলো হয়তো লোকটার কোনো রোগ আছে। সেই লোকটা সেই প্ল্যাটফর্ম থেকে নেমে কেমনভাবে যেন কাঁপতে কাঁপতে আমার প্ল্যাটফর্মে উঠে একদম আমার সামনে চলে এলো। তার শরীর দাঁড়িয়ে থাকা অবস্থাতেও কেমনভাবে যেন কাঁপছে। এতক্ষণ বাদে লোকটাকে আমি একটু ভালো করে দেখতে পেলাম। দূরে যখন ছিল তখন অন্ধকারের মধ্যে লোকটাকে সঠিকভাবে বোঝা যাচ্ছিল না, শুধুমাত্র তার চোখটাই দেখা যাচ্ছিল। কারণ তার চোখটা কেমন যেন জল জল করছিল। লোকটার পুরো শরীর একটা চাদর দিয়ে মোড়ানো, বেশ বয়স্ক লোক মনে হচ্ছে। মুখটাকেও কেমন যেন ঢেকে রেখেছে, শুধু চোখটাই একমাত্র খোলা, আর কেমন যেন মোটা মোটা চোখ করে আমার দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় লোকটা যখন নিজের হাতটা বের করে 2টো বাদামের প্যাকেট ছিঁড়তে যাবে, তখন আমার সারা শরীর ভয়তে কেঁপে ওঠে। লোকটার হাতের 2 থেকে 3টে আঙ্গুল পর পর কাটা, সেখান দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছে। আমি মনে সাহস নিয়ে সেখান থেকে এক দৌড় দিই। বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছি। এবার দাদা, বুঝতেই পারছো, সেই সময় চোখের সামনে ওরম একটা ঘটনা দেখছি, আর আমার মাথার ঠিকও নেই সেই সময়। আমি যে স্টেশন থেকে বাইরে বেরোবো, আমি তা না করে সোজা দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মের একদম মাথার দিকে চলে আসি। যখন আমি প্ল্যাটফর্মের একদম মাথার দিকে চলে যাই, সেই সময় হঠাৎ করে আমি দাঁড়িয়ে পড়ি এবং যেই দৃশ্য আমি দেখতে পাই সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার চোখের সামনে রেল লাইনে একটা মৃত দেহ পড়ে রয়েছে, যার আঙ্গুলগুলো কাটা, তার পা শরীর থেকে আলাদা হয়ে গেছে। লাশটা একটি বয়স্ক লোকের, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে এবং হাতের পাশে পড়ে রয়েছে সেই বাদাম আর চিড়ে ভাজার প্যাকেটগুলো। আমার বুঝতে বাকি রইল না, যেই লোকটা এখন আমার সামনে এসে আমাকে বাদাম দিচ্ছিল, সেই লোকটা আর কেউ নয়, এই লাশটিরই অতৃপ্ত আত্মা,
এই সব জিনিস ভাবতে ভাবতে আমি তরতর করে ঘামতে থাকি। এমন সময় আমার কাঁধে কে যেন হাত রাখে আর আমাকে ডেকে কানে কানে ফিস ফিস করে বলে, দাদা বাদাম। আমি আর পেছন দিকে ঘুরিনি, আমি সেখানেই অজ্ঞান হয়ে গেছিলাম। যখন আমি চোখ খুলি তখন আমি আমার পাশে মা বাবাকে কাঁদতে দেখি। আমি হকচকিয়ে উঠি এবং মা বাবা আমাকে ধরে সান্ত্বনা জানায় এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আমি সমস্ত ঘটনা আমার বাবা মাকে খুলে বলি এবং আমার মা আমাকে জানায় যখন ভোর হয় তখন সেই স্টেশনের কুলিরা আমাকে সেখান থেকে উদ্ধার করে। আর যেহেতু সকাল হয়ে গেছিল তখন স্টেশনে আস্তে আস্তে অনেক লোকের জমায়েত হয়েছিল। সেখান থেকে একজন মানুষ আমাকে চিনতে পেরে আমার মা বাবাকে খবর জানায়। এই ঘটনা যখন আমার মা শুনতে পায়, আমার মা বীভৎস পরিমাণে ভয় পেয়ে যায় এবং জানায় এই স্টেশনে কয়েকদিন আগে একটি হকার রেলে কেটে মারা গেছে। লোকটার লাইন ক্রস করতে গেছিল পরের প্ল্যাটফর্মে যাবে বলে, তবে একটা ট্রেন এসে তাকে মেরে দেয়। অনেকেই বলেছে যে রাতের বেলা স্টেশন ফাঁকা থাকলেও একজন হকারকে তারা ঘুরে বেড়াতে দেখেছে। এরপর আমার মা আমাকে ঝাড়ফুঁক করাতে নিয়ে যায় একজন হুজুরের কাছে। সেই হুজুর আমাকে ঝাড়ফুঁক করিয়ে তেল পড়া জল পড়া দেয়। এরপর আমার অনেক জ্বর আসে। তারপর জানতে পারি ডাক্তার এসে আমার দিদাকে ওষুধ দিয়ে গেছে এবং আমার দিদা আগের তুলনায় একটু হলেও সুস্থ হয়েছে। বর্তমানে আমার দিদা মারা গেছে। তবে এই যেই ঘটনাটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম, এটি আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। আমি সেই দিনকে কোনো ড্রিঙ্ক করিনি, কোনো নেশা ভাঙ করিনি। এটা আমার জীবনে সত্যিই ঘটেছে। অনেকেই হয়তো বিশ্বাস করবে এবং অনেকেই হয়তো কমেন্টে বাজে কথা লিখবে, তবে আমি জানি আমার সঙ্গে কি ঘটেছে। রাজর্ষিতা ঘটনাটি যদি তোমার ভালো লাগে অবশ্যই পাঠ করে শুনিও। অজানা সত্য আরও বড় হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। বেশ দারুণ একটি ঘটনা ছিল এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। সত্যি ঘটনাটা কিন্তু বেশ ক্রিপি এবং ভয়ের ছিল। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান এবং আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো সেটাও জানান। ভালো লাগলেও জানাবেন এবং খারাপ লাগলেও জানাবেন, অসুবিধার কিছু নেই। অবশ্যই আজকের এপিসোডটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন, কেমন লাগলো আজকের এপিসোড। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন নীলাবি মজুমদার, দারুণ হয়েছে, আরও ভয়ের গল্প দিন। থ্যাংক ইউ সো মাচ। এরকমই ভূতের ঘটনা আরও আসতে থাকবে। কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, বেলুর থেকে শুনছি ভাই, ধন্যবাদ। কমেন্ট করেছেন সৌরভ ঘোষ, কমেন্ট করেছেন আয়েশা ইখতিয়ার, আমাদের সঙ্গে রয়েছেন এমডি মঞ্জু, খুবই ভালো লাগছে ভাই, আমি গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে, অসংখ্য পরিমাণে ধন্যবাদ। কমেন্ট করেছেন বিষ্ণু সুধান পাল, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন আসিফ ইকবাল, আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর। সেকেন্ড ঘটনাটা খুব ভালো লাগলো, ধন্যবাদ। কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, সত্যি খুব প্যাথেটিক সেকেন্ড ঘটনাটা, ধন্যবাদ। কমেন্ট করেছেন বিদাস এফএফ, আমি শুনছি কাটোয়া আরএমসি থেকে, ধন্যবাদ বিদাস এফএফকে। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় চ্যাটার্জি, কমেন্ট করেছেন অনেক জিওগ্রাফি, পৃথ্বীরাজ সাহা, কমেন্ট করেছেন সুলতানা, কমেন্ট করেছেন বি ট্রাভেল, আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ সাহা। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত থাকুন আর এইভাবে কমেন্ট করতে থাকুন আর আরও ভালোবাসা দিয়ে এই পরিবারকে আরও বড় করে তুলুন। ভালো থাকবেন প্রত্যেকে, দেখা হবে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।